ওরে বাবা, আকাশ তো কালো হয়ে এলো। বৃষ্টি এলো বলে একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে। আমার বাড়ি আবার শেষ প্রান্তে। জানি তো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, আমার বাড়ি তো কাছেই। বৃষ্টি থামলে যে যার ঘরে চলে যাবেন, চলুন। সেই ভালো, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই। পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে। কি বলো সেনাপতি? সে আর বলতে। ঠিক বুঝলাম না, মন্ত্রী মশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন। তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না। কি সভাকবি, আপনি কি করবেন? বৃষ্টি তো ঝেপে এলো। ওমা, দুরু দুরু করছে আমার বুক, শব্দ শুনে কাঁপন লাগে, বুক করে ধুক ধুক। চলো যাই গোপাল ভাই, পণ্ডিতের ঘর সত্তর। পণ্ডিত মশাই, তাহলে চলুন, মাথা বাঁচাতে আপনার ঘর। আরে বাস, আমিও ছন্দ মিলিয়ে দিলাম। বাবা কি মজা, খুশি হলেন ভারী। বেশি কথা না বলে এখন চলো তাড়াতাড়ি, চলো না। তাহলে সেনাপতি চলো আমার বাড়ি, একটু ভিজতে হবে এই যা। চলুন, ঘরের মধ্যে ঢুকে ভেজাচ্ছে, চলতে চলতেই ভিজি। একদম ঠিক বলেছ, চলো চলো। ও মা, এ কি ভিজে একদম স্নান করে গেছো যে? অসুখ করবে তো। অসুখ করবে কি, অসুখ করে ফেলেছে। কি বলো সেনাপতি? কই, আমার তো অসুখ হয়নি। হয়নি, এবার হবে। কি করে? সেনাপতি, তোমার চেহারাটাই আছে, বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো? শোনো, আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো। রাজসভাতে গেলে মহারাজের বকবক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত। বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও, বুঝলে এবার? এবার বুঝেছি। সত্যি আপনার কি বুদ্ধি! তাই আমি মন্ত্রী, আমার বুদ্ধিতেই রাজ্য চলে, ভুলে যেও না। কেউ ভুলবে না, কেউ ভুলবে না। কিন্তু আর বেশি দেরি হলে অসুখও কিন্তু তোমাদের ধরতে ভুলবে না। ভেজা জামা কাপড় ছাড়ো, ছাড়ো শিগগির। আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর আলু ভাজা নিয়ে আসছি। একটু পরে জল থই থই করবে। কতবার বলেছি ছাদ ছাড়াও, ছাদ ছাড়াও, আমার কথা কানেই তোলে না। এবার বুঝবে। এ কি অবস্থা পণ্ডিত মশাই? উমা, ঘরে জল থই থই, বসা শোয়ার জায়গা কই? তোমাদের ডেকে এনে খুব বিড়ম্বনায় ফেললাম গোপাল, না, আমায় ক্ষমা করো। আচ্ছা, এ আপনার কেমন কথা পণ্ডিত মশাই? আজ এলাম বলেই তো আপনার ঘরের এই অবস্থাটা সচক্ষে দেখতে পেলাম। মন্ত্রী মশাইয়ের কথাটা এখন বুঝতে পারছি। মন্ত্রী মশাই সব জেনেও মহারাজকে কিচ্ছু জানাননি। মন্ত্রী মশাই মন্দ ভারী, পদের ধারি পদের ধারি। পণ্ডিত মশাই, আপনি এতদিন ধরে কষ্ট ভোগ করলেন, একবার তো মহারাজকে নিজে মুখে বলতে পারতেন। না, আমাকেই কিছু করতে হবে। পণ্ডিত মশাই নিজে মুখে কিছু বলবেন না। দেখি আমি কিছু করতে পারি কিনা। গোপাল, আমার জন্য মহারাজের কাছে দরবার করো না, আমার এই অনুরোধটা রাখো। পণ্ডিত মশাই, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠেছে? আপনি বলুন, আমি আঙুল বেঁকিয়ে ঘি বার করব। কাল রাজসভায় দেখা হবে। তবে আপনাকে অসম্মান করে আমি কিছু করব না, কিন্তু যা করব তা আপনার ভালোর জন্যই। এখন তুমি আমাদের ভরসা গোপাল ঠাকুরপো। প্রণাম মহারাজ। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আচ্ছা গোপাল, রাজ্যের কাজ কি করে চলবে বলো দেখি। কেন মহারাজ? কেন আবার, ওই মন্ত্রী আর সেনাপতি যে খুব অসুস্থ। কি হয়েছে জানতে পেরেছেন মহারাজ? রক্ষীকে খবর নিতে পাঠিয়েছি, ও এলেই জানতে পারবো। প্রণাম মহারাজ। বলো বলো রক্ষী,
কি খবর? ওদের কেমন দেখলে? মন্ত্রীমশাই আর সেনাপতি দুজনেই জ্বরে বেহুঁশ, ওদের জ্ঞান নেই। বাবা, জ্বরে অজ্ঞান? হুম, ডাল মে কুচ কালা তো আছেই। মহারাজ, আমাদের একবার যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কিন্তু রাজবৈদ্য তো আজ থেকে ছুটিতে আছে, তাহলে ওই জরুরি পরিষেবার জন্য ডাকি, কি বলো? মহারাজ, রাজবৈদ্য যখন ছুটিতে আছেন তখন ওনাকে বিরক্ত করে লাভ নেই। আপনি বরং পণ্ডিত মশাইকে নিয়ে চলুন। পণ্ডিত মশাই আশা করি এই জ্বর সারাতে পারবেন। হ্যাঁ, পণ্ডিত মশাই জ্বর সারাবেন মানে? বলি, জলে ভিজে তোমার মাথাটাও গেছে নাকি? মাথারও পরিষ্কার হয়েছে মহারাজ। আপনি পণ্ডিত মশাইয়ের এলেম জানেন না। আমার গিন্নির হাড় মর্মর ব্যথা একদম সারিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাড় মড়মড় ব্যথা? সেটা আবার কি রকম ব্যথা? এই তো প্রথম শুনলাম তোমার কাছে। আরো কত কি ব্যথা আছে মহারাজ, তার কতটুকুই বা জানি আমরা। কি বলুন পণ্ডিত মশাই? গোপালের খেলা শুরু হয়ে গেছে, কোথায় থামবে কে জানে। তবে গোপালের বুদ্ধির ওপর আমার বিশ্বাস আছে। অনেক রকমের ব্যথা আছে মহারাজ। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু মন্ত্রী আর সেনাপতির জ্বর সারানোর উপায় কি করতে পারবেন? দেখতে তো দোষ নেই মহারাজ, আগে রুগীকে দেখি, তারপর তো তার ওষুধ। যথার্থ বলেছেন। তাহলে যাওয়া যাক। আরেকটা নিবেদন আছে মহারাজ। আবার কি নিবেদন? আপনার মন্ত্রী আর সেনাপতিকে সুস্থ করে দেবার পর পণ্ডিত মশাইয়ের ঘরটা নতুন করে গড়ে দিতে হবে, দেশের স্বার্থে। রাজি মহারাজ? রাজি রাজি রাজি। ওগো, চোখ খোলো, তাকাও, রাজামশাই তোমাকে দেখতে এসেছে, তাকাও। আজ দুদিন ধরে এইভাবে শুয়ে আমার কি হবে মহারাজ? আরে কেঁদো না, কেঁদো না। আমার মনটা তো খুব নরম, তাই তোমার কান্না দেখে আমারও চোখটা জলে ভিজে যাচ্ছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আরে শুরু করো চিকিৎসা। মটকা মেরে পড়ে আছে। দেখো বাছাধন, তোমার ভাল্লুক জ্বর কিভাবে চলে যায়। ওমা, এ তো গা ঠান্ডা, জ্বর তো নেই। জ্বর নেই গোপাল, মন্ত্রী নাটক করছে। এই রে, ধরে ফেলো নাকি? এই গোপালটাকেই ভয়। কি বুঝছো পণ্ডিত? এটা ঠান্ডা জ্বর মহারাজ, খুব বাজে জ্বর। ঠান্ডা দেশের মোষ বা গরিলাদের এই ধরনের রোগ হয়। এখন আমাদের মতো গরম দেশের মোষ বা গরিলাদের হচ্ছে, ভাববার বিষয় মহারাজ। আয়দা করে আমাকে মোষ গরিলা যা ইচ্ছে তাই বলছে, আমিও সুযোগ পাবো। পণ্ডিত মশাই, রাম চিমটি কাটুন, দেখবেন কেমন বাপ বাপ বলে উঠে পড়ছে আমাদের মন্ত্রী মশাই। ওরে বাবা রে! সর্বনাশ! ওগো, ওগো, তুমি ঠিক হয়ে গেছো। আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে, তুমি ঠিক হয়ে গেছো। বাহ পণ্ডিত, বাহ, তুমি তো অসাধ্য সাধন করলে। বুঝতে পারছেন মহারাজ, মানুষের চিকিৎসা ছাড়াও পশুদের চিকিৎসাও কি সুন্দরভাবে আমাদের পণ্ডিত মশাই করলেন। আর সেনাপতির কাছে খবর পাঠান যে মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছেন। দেখবেন এই খবর পেয়েই সেনাপতি ওষুধ ছাড়াই সুস্থ হয়ে গেছেন। মহারাজ, এইবার পণ্ডিত মশাইয়ের বাড়িটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পণ্ডিতের বাড়ি তৈরির কাজ শুরু হবে। ধন্যবাদ মহারাজ। রক্ষী, সেনাপতির কাছে যাও, বলো মন্ত্রী সুস্থ হয়ে গেছে। এসব সম্ভব হলো গোপাল ঠাকুরপুর জন্য। ঠিক বলেছো। মাটির ভেতরে কাঠের বাক্স। কি? মাটির ভিতরে বাক্স? চলো তো দেখি। কই, দেখি দেখি দেখি।
মাটির নিচে গুপ্তধন। বললি ঘটা পণ্ডিতের জমি থেকে গুপ্তধন। হ্যাঁ? এই চল চল চল, এই খবরটা মন্ত্রী মশাইকে দিয়ে আসি। চল চল চল। আমার পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ, এই সোনাদানা আমার বাবার ঠাকুরদার, এগুলো এগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দেবো। ঠিক বলেছো। বলিস কি রে, গুপ্তধন? তোরা ঠিক শুনেছিস তো? নিজের কানে শুনেছি মন্ত্রী মশাই। এই গুপ্তধন তো পণ্ডিতকে ভোগ করতে দেব না, আমাকে চিমটি কেটেছিলে। এবার দেখো আমার ক্ষেত। রাজামশাইকে বলে তোদের পুরস্কারের ব্যবস্থা করব। এখন তোরা বাড়ি যা, আমাকে রাজ দরবারে হাজির হতে হবে। গিন্নি, আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বলছো কি মন্ত্রী, পণ্ডিতের জমিতে গুপ্তধন? হ্যাঁ মহারাজ, আর এই গুপ্তধন আপনার। আরে আরে, সেটা কি করে হয়? পণ্ডিতের জমিতে গুপ্তধন পাওয়া গেছে, তা ওই গুপ্তধন পণ্ডিতেরই? না মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, তাই এই গুপ্তধন আপনার। আর দেখুন, পণ্ডিতের বাড়ি তৈরিতে আপনি অর্থ সাহায্য করেছেন, তাই ওই গুপ্তধনের ভাগ আপনার পাওয়া উচিত। আর এই খবর দেওয়ার জন্য গুপ্তধনের অল্প অংশ আমাকে দিলে আমি খুব খুশি হব। এতক্ষণে বুঝলাম মন্ত্রী মশাইয়ের মনের কথা। গোপালকে জানাতেই হবে। দেখি মহারাজ কি কথা কবে। ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিতের গুপ্তধন বাজেয়াপ্ত করলাম। রক্ষী, তুমি আমার আদেশনামা নিয়ে পণ্ডিতের বাড়ি যাবে, আর মন্ত্রী তুমিও যাবে সাথে সাথে। যথাজ্ঞা মহারাজ, চিমটি কাটার শোধ নিলাম। এই গোপাল, গোপাল, ও গোপাল, তুমি কি শুনতে পাচ্ছ? গোপাল, কি ব্যাপার সভাকবি? গোপাল, কি কপাল। কেন, কি হলো? অনেক কথা আছে, বলবো, এখন চলো। পণ্ডিত মশাই ঘরে আছেন? আরে কি ব্যাপার? এসো গোপাল, আসুন আসুন সভাকবি। মন্ত্রী মশাইয়ের কথায় আপনার গুপ্তধন আপনি মহারাজকে দিয়ে দিলেন? গোপাল, আমি তোমার আর মহারাজের প্রতি খুব কৃতজ্ঞ। আমার ঘর হচ্ছে মহারাজের অর্থ সাহায্যে, আমার আর কিছুই চাই না। গোপাল ঠাকুরপো, ধরে নিয়েছি, গুপ্তধন পাইনি, ব্যাস মিটে গেল ঝামেলা। মিটে গেল ঝামেলা, গুপ্তধনের মামলা। না না না, এত সহজে তো আমি ছাড়বো না। হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে যান, আমি যাই পাতায় পাতায়। মুড়ি মুড়ি একই শোভা অঙ্গে তবু আজ। রাজা, আপনাকে লাগছে দারুণ, পরে নতুন সাজ। আমাকে কেমন লাগছে সভাকবি? কাব্য করে বলো। কি বলি আর কাব্য করে? দাঁড় কাকো ময়ূর পুচ্ছ ধরে। বেড়ে বলেছো সভাকবি। হ্যাঁ, মহারাজ, শেষকালে আপনিও। মহারাজ, এটা কিন্তু মন্ত্রী মশাই সঠিক বলেছেন। কোনটা সঠিক বলেছে? ওই কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলতে নেই। তার মানে আমি দাঁড় কাক? এই দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি একটা প্রবাদ আছে জানো তো? আপনি কোন প্রবাদের কথা বলছেন জানি না মন্ত্রী মশাই, তবে আমি একটা প্রবাদ জানি। বলি মহারাজ, বলো বলো বলো, শুন। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই। গুলটে, বাড়ি আছিস? কি বলছো গো গোপাল দাদু? হ্যাঁ শোন, এখন যা বলবো মন দিয়ে শোন। আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পড়।
কি গো গোপাল দাদু, জঞ্জাল সাফাইয়ের জায়গায় জঞ্জাল সংগ্রহ, হ্যাঁ ব্যাপারটা কিরকম হলো? কাউকে ফাঁদে ফেলতে মাঝে মাঝে উল্টো কাজও করতে হয়, বুঝলি? তোদের সব বুঝিয়ে বলবো। এখন হাতে একদম সময় নেই, আমাকে এখন আবার ওই মণিহারির দোকানে যেতে হবে। মণিহারির দোকান? কেন গো গোপাল দাদু, কি কিনবে? একটা সুন্দর কাঠের সিন্দুক কিনবো, তোরা কাজে লেগে পড়। যত পচা পাঁচকো সব বস্তাবন্দি করবি, ঠিক আছে? আমি সিন্দুক নিয়ে তোদের সাথে দেখা করে সব বলছি। আমি যাব আর আসবো। কই রে আমার বানর সেনা, গন্ধমাদন ভর্তি হলো? হ্যাঁ গো গোপাল দাদু, এই দেখো না। আরে বাবা, খেলা তো শুরু হবে এবার। মন্ত্রী মশাই, নেবেন না গুপ্তধনের ভাগ? দাদু, এবার আর কি করতে হবে? হাত ধরাধরি করে সিন্দুকটাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। চল, লোক চলাচল শুরু হওয়ার আগে সিন্দুকটাকে নিয়ে চল। ওখানে গিয়ে সিন্দুকটা মাটিতে পুঁতে দিতে হবে। ব্যাস, তোদের কাজ শেষ। বাহ, খবরটা এক্ষুনি মন্ত্রী মশাইয়ের কানে চলে যাবে। মেঘ না চাইতেই জল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? একটা গোপন খবর দেবার আছে। ঘটা, গোপালের গোপন খবর মন্ত্রী মশাইকে দিতে হবে। গোপালের গোপন খবর আর গোপন থাকলো না। কি খবর গোপাল? আজ আমি রাজসভায় যাচ্ছি না। কোনো শরীর খারাপ? না না না, শরীর ঠিক আছে। আসলে একটা প্রাপ্তিযোগ হয়েছে। প্রাপ্তিযোগ? কিরকম? গাছ পুঁতবো বলে মাটি খুঁড়ছি, হঠাৎ শাবলটা একটা শক্ত কিছুর উপর লাগলো। তারপর মাটি খুঁড়ে দেখি, কি দেখলে? একটা সিন্দুক, গুপ্তধন। খবরটা পাঁচ কান করবেন না। যদি মন্ত্রী মশাইয়ের কানে যায় তাহলে আর গুপ্তধন পাবো না। রাজামশাই আর মন্ত্রী মশাই নিয়ে নেবেন, ঠিক আপনার মতো। তাই বলছিলাম, তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, তোমার প্রাপ্তযোগের কথা আমি কাউকে বলবো না। কিন্তু আমরা তো বলবো। চল চল তাড়াতাড়ি চল চল। আমার কাজ শেষ। আমার গুপ্তধন প্রাপ্তিযোগের খবর যথা জায়গায় চলে যাবে। আমি এখন বাড়ি যাই, একটু গড়িয়ে নি, বড্ড ধকল গেছে আজ। আহা কি মজা, কি মজা, শরীর হবে খাজা খাজা, কি মজা। বাবা, কি গো এত ফুর্তি কিসে না? কি হলো, কি হলো গো? আবার কি হবে? ধর্মের জয় হবে। রাজামশাই সপারিষদ এলেন বলে, গুপ্তধনের টানে। গুপ্তধন? ও, ওই গুপ্তধন? গোপাল, গোপাল, গোপাল বাড়ি আছো? দেখলে কি বলেছিলাম? গুপ্তধনের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। যাও গিন্নি, তুমি মহারাজের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো। যাচ্ছি 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 গো। আগে মন্ত্রী মশাই, শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো। মহারাজ, আমার কাছে একেবারে ঘোড়ার মুখের খবর আছে। বুঝলাম। তা মন্ত্রী মশাই, ঘোড়াটা আপনার কাছে গিয়েছিল না আপনি ঘোড়ার কাছে গিয়েছিলেন? দেখো গোপাল, এইসব কথা বলে কথা ঘোরাবে না। এক কথায় বলো, গুপ্তধন পেয়েছো না পাওনি? এক কথায় পেয়েছি। দেখলেন মহারাজ, আমার খবর সঠিক। আমাকে যারা খবর দেয় তারা কখনো ভুল খবর দেয় না। তাহলে এবার কি করণীয়? রাজ আইন হিসাবে গুপ্তধনের আসল মালিক হলো মহারাজ, আর গুপ্তধনের খবর সংগ্রহের জন্য আমি মহারাজের কাছ থেকে গুপ্তধনের কিছু অংশ চেয়ে নেব। তাহলে মাটি খোঁড়া হোক মন্ত্রী। মহারাজ, আমি মাটি খুঁড়ে গুপ্তধন বার করছি। গোপাল, জায়গাটা দেখাও। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আসুন। ওই যে ওইখানে।
এই যে মহারাজ গুপ্তধন। ওরে বাবা, বিশাল সিন্ধু, সোনা দানাও অনেক আছে। খোলো খোলো। আর কি ভাবছোটা কি? এই খুলছি। ওরে বাবা, কি গন্ধ রে বাবা। গন্ধমাদন গুপ্তধন। নাকে চাপা দিন মহারাজ। মহারাজ, মহারাজ পালান পালান। মহারাজ, রাজ আইন হিসেবে গুপ্তধন আপনার। গুপ্তধন নিয়ে রাজ আইনকে মান্যতা দিন, আর নয়তো নয়তো আইন বদলান। পণ্ডিত মশাইয়ের জমি থেকে পাওয়া গুপ্তধন যদি আপনার হয়, আইন অনুযায়ী আমার জমি থেকে পাওয়া গুপ্তধনও আপনাদের। কি তাই তো মন্ত্রী মশাই? আমার আমার গুপ্তধন চাই না। আইন আমি পাল্টে দিলাম। যার জমি তারই গুপ্তধন। আমি পণ্ডিত মশাইয়ের গুপ্তধন পণ্ডিত মশাইকেই ফেরত দেব। আর আমাকে ভুল পথে চালানোর জন্য মন্ত্রীকে এই পচা জঞ্জাল মাখবার আদেশ দিলাম। হ্যাঁ, এটাই মন্ত্রীর শাস্তি। কি হলো কি মন্ত্রী, তুমি পচা গন্ধ মাখো। যেমন কর্ম তেমন ফল। গন্ধ মেখে বাড়ি চল। এই কি গো, রাজসভায় যাবে না? এখানে কতক্ষণ পুকুর পাড়ে কি করছো কি তুমি? আমি এখন জল থই থই খেলা খেলছি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি তোমার? যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না গিন্নি। এই গরমে ঘন্টা খানেক চান না করলে যে প্রাণটা জুড়োয় না। এরপরে তো আবার আবদ্ধ রাজসভায় আটকে থাকতে হবে। অনেক অনেক চান করেছো, এবার উঠে এসো দেখি। উফ, কি জ্বালা। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? রোজ রোজ রাজসভায় দেরি করে যাও। এই উঠে এসো। জ্ঞান আমার টনটনেই আছে, কিন্তু মনটা পুকুর ছেড়ে যেতে চায় না, বুঝলে গিন্নি। রাজসভায় মহারাজের জন্য তাও পাখা দিয়ে হাওয়া করার লোক আছে, কিন্তু আমাদের মতো কুঞ্চিত বঞ্চিত সভাসদদের জন্য তো এত ব্যবস্থা নেই গিন্নি। সেটা মহারাজকে মুখ ফুটে বললেই হয়। তোমাদের সবার সুবিধা অসুবিধার কথা মহারাজ নিশ্চয়ই ভাববেন। এখন চলো, খেতে চলো। ভাত সেই কখন থেকে বেড়ে রেখেছি, এতক্ষণ বোধহয় শুকিয়ে চাল হয়ে গেল। এই চলো 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 চলো, জোর খিদে পেয়েছে। খেয়ে দেই আবার রাজসভায় যেতে হবে। চলো চলো চলো। কি আজকে তো দেখছি তোমরা সবাই দেরি করে এসেছো। কি আর করব বলুন তো মহারাজ, এই গরমে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। হ্যাঁ মহারাজ, রাজবৈদ্য একদম ঠিক কথাই বলেছেন। এই প্রচন্ড গরমে আমিও তো একটু শরীর চর্চা করতে গিয়েই হাঁপিয়ে পড়ছি। গরমটা সত্যিই বেশ পড়েছে এবার। বৃষ্টির তো নামগন্ধই নেই। কি ব্যাপার কি গোপাল, হ্যাঁ আজকে তোমার এত দেরি হলো কেন? আর বলবেন না মহারাজ, পুকুরে চান করতে করতে দেরি হয়ে গেল। যা গরম, উফ, এই গরমে টেকা যাচ্ছে না। এটা তো দেখছি মহা মুশকিল হলো। না না না, এভাবে তোমাদের সবার যদি রাজসভায় আসতে দেরি হয়, তাহলে তো রাজসভাটাই লাটে উঠবে। এই নাগা সাধু কোথা থেকে আবার উদয় হলো? মহারাজ, আমি নাগা সাধু না মহারাজ, আমি আপনার রাজসভার সভাকবি। ও, তা তোমারই অবস্থা কেন? ভেজা গামছা পরেই রাজসভাতে চলে এলে? এতক্ষণ চান করছিলাম মহারাজ, তাই গামছা পরেই রাজসভাতে চলে এলাম। আবার রাজসভা শেষ হলে এই গামছা পরেই পুকুরে চান করতে চলে যাব। বেশ বেশ বেশ, বুঝতে পারছি তোমাদের সবার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু একটা তো করতে হবে। মহারাজ, আপনি এক কাজ করুন না, কালকে থেকে আমাদের সবাইকে অনুমতি দিয়ে দিন, আমরা সবাই ভেজা গামছা পরেই রাজসভায় চলে আসব। না 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 না, তা কি করে হয়? রাজসভার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। তাহলে মহারাজ অন্য কোনো ব্যবস্থা করুন। আমাদের সব সভাসদদের জন্য একটা করে পাখা আর ওই হাওয়া দেওয়ার লোকের ব্যবস্থা করুন। না 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 না, তা কি করে সম্ভব? না না না, অন্য কিছু করতে হবে। কি করি কি করি কি করি কি করি?
কালকে থেকে আমাদের রাজসভা রাজবাড়ির পুকুরে আয়োজিত হবে। পুকুরে? হ্যাঁ, পুকুরেই। তোমরা সবাই সকালবেলা রাজবাড়ির পুকুরে দেখা করবে। আমরা পুকুরে ডুবে ডুবে রাজসভার আলোচনা করব। বাবা বাবা বাবা, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজ পুষ্করিণীতেই দেখা হচ্ছে। আজকে তোমাদের সবার ছুটি। বাহ বাহ বাহ, আজকে দেখছি তোমরা সবাই সময়ের আগেই চলে এসেছো। হ্যাঁ মহারাজ, কি আর করব বলুন, যখন এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তখন তো আগে থেকে আসতেই হবে। হ্যাঁ, এক কাজে দুই কাজ মানে? এই যে চান করাও হয়ে যাচ্ছে, রাজসভাও হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ, বেশ ভালো বলেছো তো গোপাল। যা গরম পড়েছে, এটা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প উপায়ও ছিল না। হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি কেন, শুরু করে দিন আজকের আলোচনা সভা। শোনো, খুব তো গরম পড়েছে, আর সেটা তোমরা বুঝতেই পারছো। সেই জন্য চাষিদেরও নিশ্চয়ই অনেক কষ্ট। হ্যাঁ, তার থেকে বড় কষ্ট হলো জলের অভাব। এই গরমে চারিদিকে জল শুকিয়ে আসছে মহারাজ। রাজবাড়ির পুকুরে এত যত্ন নেওয়া হয়, তাও জলের স্তর অনেকটা কম, যে কারণে আমরা স্বাচ্ছন্দ্যে পুকুরে রাজসভা চালাতে পারছি। গোপাল একদম ঠিক কথা বলেছে, জলের অভাব। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি সেচের দিকটা একটু দেখবে, যাতে যতদিন না বর্ষা পড়ছে ততদিন চাষিরা নদী থেকে সেচ করে জমিতে জল দিতে পারে। দেখো, কারো যেন কোনো অসুবিধে না হয়। এত লোকজন থাকতে আমাকেই পেলেন দায়িত্ব দেওয়ার জন্যে? এই গরমে রোদের নিচে খাটতে খাটতে যে কালো হয়ে যাব। কেন মন্ত্রী মশাই, আপনি কি বিবাহযোগ্য কন্যা নাকি, যে কালো হয়ে গেলে পাত্রপক্ষের পছন্দ হবে না? আমার দুঃখে মস্করা করছে গোপাল? করো করো, আমারও দিন আসবে, তখন আমিও তোমাকে দেখে নেব। মন্ত্রী, তুমি কি থামবে? মহারাজ, বলছি এতক্ষণ তো খাটনির কথা হলো, এখন একটু মনোরঞ্জনের কথা হোক। মনোরঞ্জন? কিসের আবার মনোরঞ্জন? বলছিলাম কি মহারাজ, আমার মনে না একটা সুপ্ত বাসনা রয়েছে। ও, তা তোমার সুপ্ত বাসনাটা লুপ্ত না রেখে ঝটপট বলে ফেলো। আমি বলছিলাম কি মহারাজ, আপনি তো এই পুকুরের মধ্যেই রাজসভার আয়োজন করেছেন, তাই যদি পুকুরেই কোনো একটা প্রতিযোগিতা হই হট্টগোল আয়োজন করতেন তাহলে বেশ ভালো হতো মহারাজ। বাহ বাহ বাহ, এ তো ভালো প্রস্তাব। অনেকদিন কোনো প্রতিযোগিতা হয়নি, তাহলে হয়ে যা। কিন্তু মহারাজ, আমি বলছিলাম কি, এই অযথা সুস্থ শরীরগুলো ব্যস্ত করে কি লাভ? না 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 না, ওসব কোনো আলস্যের কথা আমি শুনবো না। শোনো, আমি স্থির করে নিয়েছি, আগামী সপ্তাহে তোমাদের প্রতিযোগিতা হবে, আর সেটা পুকুর আর নদীতে দুদিনে হবে। তোমরা এই কয়েকদিন ধরে জোর প্রস্তুতি নাও। মহারাজ, এই প্রতিযোগিতাটা দুদিন কেন হবে? কারণ প্রথম দিন পুকুরে সকল রাজসভাসদদের মধ্যে প্রতিযোগিতা হবে। ওখানে প্রথম 5 জনকে বেছে নেওয়া হবে, তারপর 3 দিনের বিরতি। তারপরের দিন ওই 5 জনের মধ্যে নদীতে প্রতিযোগিতা হবে। তার মধ্যে প্রথম 3 জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসাবে বেছে নেওয়া হবে, আর তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। বাহ বাহ, এ তো দারুণ প্রস্তাব। তাহলে আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই যে যার মতন প্রস্তুতি নাও। আগামী সপ্তাহে রবিবার রাজবাড়ির পুকুরে সকাল 10টা নাগাদ চলে এসো, তখনই প্রতিযোগিতা শুরু হবে। মহারাজ। এই কতদিন তো সাঁতার কাটার অভ্যেস নেই, এমন ভালো কাটতেও জানি না, কিন্তু প্রতিযোগিতাতে তো আমাকে জিততেই হবে, তাই কিছু একটা করতে হবে। যাই, ঘটার বাড়িতে যাই। কিরে ঘটা, বাড়ি আছিস নাকি? কিরে? ও, ওটাও আছিস দেখছি। বলুন মন্ত্রী মশাই, হঠাৎ করে আমার বাড়িতেই অবেলাতে কোনো কাজ আছে নাকি? তা আছে বই কি। শোন, তোরা বেশ ভালো পারদর্শী দুজন ডুবুরির সন্ধান করে কালকে সকালের মধ্যে আমার কাছে নিয়ে আয়। কেন মন্ত্রী মশাই? আগে তোদের যেটা বললাম সেটা কর। আর আমাদের মানে ওই ওই হাত খরচ? হবে হবে, সব হবে। আগে তোদেরকে যে কাজটা করতে বললাম সেটা করে দেখা তো।
এই তো চলে এসেছিস। বাহ, তার মানে এরাই দুজন ডুবুরি। হ্যাঁ, আমরাই ডুবুরি। সারা দেশে আমাদের নাম আছে। আজ অবধি 99 জনকে জল থেকে উদ্ধার করেছি। বাহ, এবার আমাকে উদ্ধার করো বাবারা। একি আপনি তো দেখছি দিব্যি ডাঙায় দাঁড়িয়ে আছেন। জলে না ডুবলে আমরা কিভাবে উদ্ধার করব? ঘটা ঘটা, তোরা চলে যা, তোদের বকশিস ঠিক সময়ে পেয়ে যাবি। হ্যাঁ, যেটা বলছিলাম শোন, কদিন পরে রাজবাড়ির পুকুরে আর তারপরে নদীতে একটা সাঁতার প্রতিযোগিতা হবে। ও সাঁতার, এই ব্যাপারে আমরা যাকে বলে একেবারে ওস্তাদ। প্রথম আর দ্বিতীয় আমরা দুজনেই হব। আর ডুব সাঁতারে তো আমরা সেরা সেরা। 1 ঘন্টা জলের তলায় ডুবে থাকতে পারি। ওরে, আমরা তোদের কথা বলছি না, আমাকে প্রথম হতে হবে, বুঝলি? তাহলে আমরা কি আপনাকে সাঁতার শেখাবো? না, সেসব না। শোন, আমি চিত হয়ে জলের ওপর ভাসবো আর তোরা জলের তলায় আমাকে ধরে নিচে থেকে গন্তব্যে চলে যাবে। ও, এ তো খুবই সামান্য ব্যাপার। আমাদের শুধু 10 মোহর করে বকশিশ দিলেই হবে। পেয়ে যাবি, পেয়ে যাবি, ঠিক সময়ে পেয়ে যাবি। চল, প্রতিযোগিতার আগে একটু আমাদের বাড়ির পুকুরে প্রস্তুতি নিয়ে নি। দেখি তোরা জলের তলায় কেমন কারসাজি দেখাস। বাহ, অনেকদিন সাঁতার কাটার অভ্যেসটা নেই, কিন্তু দেখছি এখনো বেশ ভালোই দম আছে। কদিন প্রস্তুতি নিলে কিছু একটা পুরস্কার ঠিক জুটে যাবে। সেই যে মানুষটা কখন পুকুরে গেছে, এখনো ফেরার নাম নেই। যাই তো যাই, গিয়ে দেখি গিয়ে কি করছে। কি তুমি এখনো সাঁতার কেটে চলেছো? এই প্রতিযোগিতায় জিততে হবে তো গিন্নি, সেই জন্যই এত প্রস্তুতি আর কি। ওহ, সেসব পরে করবে গো, এখন বাড়ি চলো। ওদিকে ভাত জুড়িয়ে চাল হতে চললো, চলো না। হ্যাঁ, চলো চলো চলো। ধর ধর ধর, এই ঘুড়িটা ধর। এই যা, এই যা, গেল ঘুড়িটা, গেল জলে পড়ে গেল। তোর ধর। এই নাপলা, একটা ব্যাপার দেখ, মন্ত্রী মশাই আবার মরে যায়নি তো? চল মহারাজকে গিয়ে জানাই। দূর বাবা, আমি মরিনি। এ কি, এই দুজন কারা? ভাগ 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 এখান থেকে। এ কি, তোমরা সবাই হাজির আছো, কিন্তু মন্ত্রীর দেখা নেই কেন? দেখুন মহারাজ, মন্ত্রী মশাই হয়তো এখনো চিত সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছে। যা বলেছো, হতেই পারে। ওই তো মহারাজ, মন্ত্রী মশাই আগে থেকেই চিত হয়ে জলের উপরে ভাসছেন। এ কি মন্ত্রী, তুমি এখানে আগেই চলে এসেছো যে? সবই মহারাজ অধ্যবসায়। আগে এসে রাজবাড়ির পুকুরে একটু প্রতিভাটা বাজিয়ে দেখছিলাম। বাহ বাহ, বেশ বেশ। মন্ত্রী তো জলে নেমেই পড়েছে, তাহলে তোমরাও জলে নেমে পড়ো। আমি যখনই 3, 2, 1 বলে হাততালি দেব, সঙ্গে সঙ্গে তোমরা সবাই সাঁতার কেটে ওপারে চলে যাবে। যে 5 জন সব থেকে দ্রুত ওই পারে পৌঁছতে পারবে, তারাই পরবর্তী পর্যায়ের জন্য নির্ধারিত হবে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। 3, 2, 1। চমৎকার, অসাধারণ অসাধারণ, বাহ, দারুণ দারুণ। মন্ত্রী প্রথম, সেনাপতি এইমাত্র পৌঁছলেন দ্বিতীয়, রাজজ্যোতিষী তৃতীয়, গোপাল চতুর্থ, রাজবৈদ্য পঞ্চম। বাহ মন্ত্রী বাহ, তোমরা সবাই উঠে চলে এসো আর আমার সাথে রাজবাড়ি প্রাঙ্গণে দেখা করো। কি মন্ত্রী মশাই, চলুন।
আপনি তো প্রথম, চলুন। তোমরা যাও, আমি আসছি। বাইরে এত গরম যে জল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তোরা এখন এখান থেকে সরে পড়, নইলে জানাজানি হলেই বিপদ। কই মন্ত্রী তো এখনো এলো না। হ্যাঁ, এখনো জলে ভাসছে নাকি? এই তো মহারাজ, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। শোনো, তোমরা যে 5 জন প্রথম থেকে 5ম স্থান অধিকার করেছো, তারা আগামী রবিবার সকাল বেলায় নদীর পাড়ে চলে আসছো। কেমন? নদীতে সাঁতার প্রতিযোগিতার ধরনটা একটু অন্য, মানে সেখানে একটা সীমানা আগে থেকেই বেঁধে দেওয়া থাকবে। পুরো নদী পারাপার করতে হবে না। সেই সীমানা অবধি যে সবার আগে পৌঁছবে সে প্রথম হবে, আর সে পাবে 100 মোহর পুরস্কার। তারপর দ্বিতীয় পাবে 50 মোহর, আর তৃতীয় জন পাবে 25 মোহর পুরস্কার। এবারেও আমি বাজিমাত করব মহারাজ, দেখবেন কিভাবে 100 মোহরটা ছিনিয়ে নি, আর গোপাল সেটা দেখবে, জ্বলবে আর মাখনের মতন গলবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। আমিও দেখে নেব আপনি কিভাবে চিৎ সাঁতার দিয়ে সবাইকে চিৎপাত করেন। হ্যাঁ, মন্ত্রীমশাই এত ভালো সাঁতার কবে শিখলেন? কিরকম চিৎ সাঁতার দিয়ে ঝড়ের বেগে ওপারে চলে গেলেন? কেনই বা মন্ত্রীমশাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে পৌঁছে গেলেন আর শেষ হওয়ার অনেক পরে পুকুর ছাড়লেন? প্রশ্ন প্রশ্ন, অনেক প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে। কি দাদু, মাথা নিচু করে কোথায় যাচ্ছ? কোনো সমস্যা নাকি? আর বলিস না, তোদের দাদু এই গোপাল, যাকে মন্ত্রী কোনোদিন হারাতে পারে না, তাকে আজকে হারিয়ে দিয়ে মন্ত্রী প্রথম হয়ে গেল, তাও আবার চিৎ সাঁতার দিয়ে। সে কি বলছো দাদু, তুমি হেরে গেলে? আরে হাঁটতেই পারে। সেদিন দেখলি না মন্ত্রী কেমন মরার মতো ভেসেছিল? তারপর কিছুক্ষণ পরেই ওই পুকুরের নিচ থেকে দুটো লোক উঠে এলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমরা জিজ্ঞেস করতেই তো আমাদের তাড়িয়ে দিল। কি বললি? পুকুরের নিচে দুটো লোক? হ্যাঁ দাদু, আশেপাশে কেউ ছিল না। মন্ত্রী মশাই চিৎ সাঁতার দিচ্ছিলেন। কিছুক্ষণ পরেই দেখলাম দুটো লোক পুকুরের নিচ থেকে উঠে এলো। অদ্ভুত কাণ্ড, কি বলো? ও, তার মানে এখানেই একটা কিছু রহস্য লুকিয়ে আছে। সাবাস ন্যাপলা গুলটে, তোরা মন্ত্রী মশাইকে ছায়ার মতো লক্ষ্য করতে থাক, আর ওই লোক দুটোর ব্যাপারে কোনো কিছু জানতে পারলেই আমাকে জানাবি। আমি তোদের রসগোল্লা খাওয়াবো। আচ্ছা দাদু। ওই দেখ ন্যাপলা, ওই দুটো লোক মন্ত্রীর বাড়ি সামনে এসেছে। আর সাথে ঘটাও আছে। চল আড়াল থেকে দেখি। দেখুন মন্ত্রী মশাই, আপনি বলেছিলেন সময় হলে আমাদের বকশিশ দিয়ে দেবেন, এখনো আপনি দিলেন না। আমাদের তো কিছুই দিলেন না। আপনাকে প্রথম পর্যায়ে প্রথম করে দিলাম, তবু একটা কানাকড়িও জুটলো না। আরে পাবি পাবি। আর কতদিন অপেক্ষা করব? আমরা ডুব সাঁতার দিয়ে আপনাকে প্রথম করেছি, আর আপনি কায়দা করে ফায়দা লুটছেন, এদিকে বকশিসের বেলায় ঘোরাচ্ছেন। আরে বাবা, আমি রবিবারে তো প্রথম হয়ে 100 মোহর পাবো, তখন তোদের সব বকশিস একসাথে মিটিয়ে দেব। এখন তোরা যা, আমাকে একটু শান্তি দে। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু সেদিন বকশিস না পেলে কিন্তু অশান্তি বাঁধিয়ে দেবো। ওরে গুলটে, এ তো সাংঘাতিক খবর। ব্যাপারটা এক্ষুনি দাদুকে জানাতে হবে। হ্যাঁ, দেরি না করে চল চল। ও, তার মানে এই ব্যাপার। তার মানে ওই দুজন ডুব সাঁতারুই জলের তলায় শিল্প দেখাচ্ছে। সাবাস ন্যাপলা গুলটে, সাবাস। আজকে তোদের আমি রসগোল্লা, পান্তুয়া সব খাও। শুধু রবিবারের দিন সকাল সকাল তোদের একটা কাজ করতে হবে। তা তোরা সাঁতার কাটতে পারিস তো? ও সাঁতার, গাছে ওঠা, ও সব কিছুতেই আমরা ওস্তাদ। শোন, তোদের যেটা করতে হবে সেটা হলো কি, পারবি তো? ঘোষক ঘোষণা করলেই একদম। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, খুব পারবো। এই নে, এটা ধর, যা ভোলার দোকান থেকে রসগোল্লা আর পান্তুয়া কিনে খা। আমি কোনোভাবেই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে কিছু একটা হলে আরো মিষ্টি খাও। এখন রবিবার অবধি শুধু জোর কদমে সাঁতার চালিয়ে যেতে হবে।
বাবা, আজকেও তো দেখছি মন্ত্রী আগে আগেই চলে এসে ভাসছে। কি হে মন্ত্রী, কি করছো? ও মন্ত্রী, এ কি গো, কথা কানে যাচ্ছে না নাকি? মহারাজ, মন্ত্রী মশাই মনে হচ্ছে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটবে। এই যে মন্ত্রী, ওঠো। হ্যাঁ, কে কে কে? আমি ওঠো, এবার শুরু হবে তো, সাঁতার কাটবে তো। তা তো দেখাবই, আজকেও আমি জিতবো। এবার শুরু হতে চলেছে আজকের সাঁতার প্রতিযোগিতা। সবাই যে যার জায়গায় প্রস্তুত হয়ে যান। এই হলো ব্যাপার, উপরে ঘুমন্ত মন্ত্রী আর নিচে ডুবন্ত সাঁতারু। আমি আগে থেকেই প্রস্তুত। নীল মহারাজ, এবার আপনি বলুন। 3, 2, 1। চারজন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই এখনো এগোতে পারছেন না। উল্টো হয়ে জলের মধ্যে হাত পা ছুটছেন। আমাদের পায়ে দড়ি বাঁধলো কে? আমাদের পায়ে দড়ি বাঁধলো কে? কি সর্বনাশ হলো? ওরে হতভাগারা, এগো রে এগো। কি করে এগোবো? আমাদের তো পায়ে দড়ি বাঁধা, আমরা তো এগোতেই পারছি না। মন্ত্রী একটু এগোতে পারেননি। এদিকে দুজনকে দেখা যাচ্ছে জলের তলা থেকে উঠে মন্ত্রীর সাথে বচসা করছেন। ওদিকে প্রতিযোগিতায় প্রথম হয়ে গেল গোপাল। গোপাল হয়েছে প্রথম। দ্বিতীয় স্থান পেল সেনাপতি। তৃতীয় হলেন রাজবৈদ্য। সাবাস গোপাল, সাবাস। কিন্তু ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আমরা বলছি মহারাজ, মন্ত্রী মশাই জেতার জন্য নামকরা দুজন ডুবুরি ভাড়া করে নিচে রেখেছিলেন। ওরা জলের নিচে তাড়াতাড়ি এগিয়ে যেত, আর মন্ত্রী মশাই এমনি এমনি ভাসতে ভাসতে এগিয়ে যেত। কিন্তু আমি ন্যাপলাদের কাছ থেকে ব্যাপারটা জানতে পেরে ওদেরকে বলি ডুবুরিদের পা বেঁধে দিতে, তাহলে মন্ত্রী অসৎভাবে জিততে পারবেন না। মন্ত্রী, তুমি এত বড় অসৎ, খল, প্রতারক। উফ, আজকে আমি তোমাকে জলে ডুবিয়ে মারব। এ বাবা রে, মহারাজ আমাকে এভাবে তাড়া করবেন না। আমি ভালো সাঁতার জানি না, ডুবে যাব। ডুবন্ত মন্ত্রীর ডুবন্ত সাঁতারু। আজ আমি তোমাকে ডুবিয়েই ছাড়বো। দাঁড়াও বলছি।